ম্যালিগন্যান্ট টিউমারের ম্যাক্সিমাম এক্সট্রিম ম্যাক্সিমাম পার্সেন্ট ক্যান্সারাস হয়ে যায়। মানে ম্যালিগন্যান্ট হচ্ছে এই ক্যান্সারের একটা নাম আর কি। ওভারিয়ান সিস্টের ওভারির মধ্যে অথবা ওভারির যে দেয়াল আছে সেই দেয়ালের গায়ে যে মাস থাকে, টিস্যুর মাস, এগুলোকে বলে ওভারিয়ান সিস্ট। যখন বাচ্চা পেটে এসে যায় তখন ওষুধ দেওয়া থেকে বিরত থাকি। তিনি হয়তো বাচ্চাটা চাইছেন আর আমি ওষুধ দিলাম, তার যে ওভারিয়ান সিস্ট হয়েছে তার উপর ওষুধ দিলাম। কোনো কারণে যদি মিসক্যারেজ হয়ে যায়, সিস্ট থাকলে সিস্টের যে ধর্ম, সেই ধর্মগুলো যখন মায়ের মধ্যে দেখা দেয় তো মা স্বাভাবিকভাবে ভাবতে পারেন যে আমি আজকে মা হতে চলেছি। কিন্তু এই ভাবনাকে দূর করার জন্য প্রেগনেন্সি টেস্ট, ফাস্টফুডের মধ্যে আজিনামোটো বলে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়। আজিনামোটোটা কিন্তু ঘায়ে পরিণত করে, আলসারে পরিণত করে। এইগুলো ফাস্টফুডটা বন্ধ করার। আর ফাস্টফুডটাও কি, ফাস্টফুডের উপরে যদি ময়দা কিছু থাকে, যেমন রোল বা চাউমিন, ময়দা টোটালি এড়িয়ে যাওয়া উচিত। শরীর থাকলে খারাপ তো হবেই, সেটা কিন্তু একদম অবহেলা করা যাবে না। প্রপার ট্রিটমেন্ট তো নিতে হবে। তাই আমি স্নেহা হাজির লেন্স কথা লাইফস্টাইলে হেলথ নিয়ে। লেন্স কথা লাইফস্টাইলের স্টুডিওতে আজকে আমার সঙ্গে রয়েছে হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর দিবাকর হাজরা। নমস্কার। নমস্কার। আজকে তোমার কাছ থেকে প্রথম জানবো তোমার এই ডাক্তারের জার্নি ছাড়াও অনেক কিছু আমরা জানতে পারি না। ডাক্তার মানে আমরা খুব সিরিয়াস ভাবি, অনেক কিছু ভাবি যে খুব টেনশন হয়ে যায়। ডাক্তাররা আমাদের কাছে ভগবান হলেও ডাক্তারদেরও নিজের জীবনে অনেক কিছু থাকে, সেটা আমি জানতে চাইবো আগে। প্রথমত বলি, আমি ডাক্তারিতে আসার আগে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম। আমি নিজে টুকটাক অভিনয় টভিনয় করেছি, অন স্টেজ করেছি, ফাঁকা স্টেজও করেছি, মানে যাত্রা তো করেছি, থিয়েটারও করেছি। বিশিষ্ট আর্টিস্ট অনিল চ্যাটার্জি, মাধবী চক্রবর্তী, সবিতা বিশ্বাস, এদের গ্রুপেও আমি ছিলাম, যাত্রা করেছি, ক্যালকাটা বৃত্ত, থিয়েটার করেছি। পরবর্তী সময়ে কিছু লেখাটেখার কাজ করি, কবিতা লিখি, প্রচুর কবিতা লেখাটেখা আছে। তার মধ্যে ডাক্তারি করি, কারণ ডাক্তারি করতে গেলে নিজের মনের খোরাক একটা জোগাড় দরকার আছে। তা আমার মনের যদি একটা আত্মতুষ্টি বা আমার যদি ব্রেনের মধ্যে সন্তুষ্টির ভাব না থাকে, আমি তাহলে রোগীর যে সমস্যা, সেই সমস্যাটাকে প্রপারলি আমি নিজের মধ্যে গেস করতে পারবো না, নিজের মধ্যে ধরতে পারবো না। আর যদি ধরতে না পারি, প্রপার ট্রিটমেন্ট করতে পারবো না, প্রপার ওষুধ, প্রপার মেডিসিন যেটা সেটা দিতে পারবো না। এই জন্য ডাক্তারিটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে লেখাটেখা করি, এখন অভিনয়টা আপাতত বাদ দিয়েছি, লেখাটেখা করি। লেখাটা মানে মনের ম্যাক্সিমাম যে শান্তির জায়গাটা লেখা থেকে আসে। আর বাকি যে শান্তিটা, পেশেন্ট যখন সুস্থ হয়ে বাড়ি যায়, যে আত্মতৃপ্তিটা আমার মধ্যে আসে, সেটাই আমার সবচাইতে ডাক্তারি জীবনের বড় পাওনা। এবং এই প্রফেশনটা আমার কাছে নোবেল প্রফেশন, এবং আমি খুব মানে এই চিকিৎসাটা খুব মন দিয়ে করি এবং খুব সুস্থভাবে করি, সময় নিয়ে করি, যাতে পেশেন্ট সুস্থ হয় সেই দিকটা আমি লক্ষ্য রাখি। আচ্ছা, হোমিওপ্যাথি শুনলে এটাই আমাদের মনে হয় যে কোনো রোগ যদি কারোর হয় সেটা খুব বাড়িয়ে দিয়ে কমায়। না, এই ধারণাটা আছে, মানে প্রবাদ বাক্য বা চলতি কথা একটা রয়েছে, কিন্তু ঘটনাটা সেটা নয়। ঘটনা হচ্ছে, আগে যে হোমিওপ্যাথি সিস্টেম ছিল, যে বিশিষ্ট ডাক্তারবাবুরা ছিলেন, তাঁরা কি করতেন, পাউডারের মধ্যে বা গ্লোবুলিসের মধ্যে মেডিসিন মেশাতেন। এখন মেডিসিন মেশানো যদি বেশি পরিমাণ পড়ে যেত, তখন অ্যাগ্রাভেশন হতো, মানে রোগটা বেড়ে যেত। তারপর যখন বললো যে ডাক্তারবাবু আমি তো পেটের যন্ত্রণার জন্য এসেছিলাম, আপনার কাছে ওষুধটা খেলাম, তারপরে দেখছি দুদিনের মধ্যে আমার আরও বেশি যন্ত্রণা হচ্ছে, তখন ডাক্তারবাবু বুঝতে পারলেন তাহলে আমার কোনো ভুল হয়েছে, যে কোনো ডোজটা ওভারডোজ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তখন আবার ডাক্তারবাবু তাকে ডেকে নেন, ডেকে নিয়ে আবার কিছু ওষুধ দেন, যে ওষুধের মধ্যে কোনো মেডিসিনাল প্রপার্টি থাকে না, শুধু গুলির মধ্যে একটা রেক্টিফাইড স্পিরিট বা অন্য কিছু দিয়ে বললো এটা আবার 3 দিন খাও। এবার 3 দিন যখন খেলো, তখন তো মেডিসিনাল প্রপার্টি পেটে পড়লো না। তাহলে অ্যাভারেজ হয়ে
আগের যে ওষুধ দেওয়া হয়েছিল ওই ওষুধটা কাজ করতে শুরু করে দিল, তখন রোগী আস্তে আস্তে সুস্থ হতে শুরু হলো। সেই জন্য একটা ওই কথা আছে আর কি, হোমিওপ্যাথিতে আগে রোগটাকে বাড়িয়ে দেয়, পরে আবার কমায়, বাড়িয়ে দিয়ে কমায়। এই ঘটনা ঠিক নয়। হোমিওপ্যাথি আস্তে আস্তে কমায় এবং ফর এভার রোগটাকে দূর করে। যারা আপনারা ভাবতেন যে হোমিওপ্যাথি খেলে রোগটাকে বাড়িয়ে দেয় তারপর কমে, তাদের আই থিঙ্ক ধারণাটা অনেকটা আমি চেঞ্জ করতে পারলাম আজকে। আচ্ছা, আজকে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফাইব্রয়েড আর টিউমার নিয়ে। আচ্ছা, এখন তো ঘরে ঘরে সব জায়গায় মেয়েদের বেশিরভাগই ধরা পড়ছে, সিস্ট ধরা পড়ছে, ফাইব্রয়েড ধরা পড়ছে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আজকে জানবো। সিস্ট, ফাইব্রয়েড, এটা আলোচনা করতে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয় টিউমার। মানে এদের ফাদার হচ্ছে টিউমার। টিউমারটা কি? টিউমারটা হচ্ছে যে অ্যাবনর্মাল অ্যান্ড আনকন্ট্রোল টিস্যু গ্রোথ বা মাস অফ টিস্যু, যেটা অবাঞ্ছিত অনিয়ন্ত্রিত একটা মাংসপিণ্ড, সেটাই হচ্ছে টিউমার। আর টিউমারটাকে আবার দুভাগ করা যায়, একটা বেনিয়ান টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বেনিয়ান টিউমারটা কিন্তু ছড়ায় না, বা বেনিয়ান টিউমারটা ক্ষতিকারক কিছু নয়, মানে প্রাণহানির জায়গা নেই ওখানে। আর যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট টিউমারটা ছড়ায়। সেটা কি পরবর্তীতে ক্যান্সারে পরিণত? হ্যাঁ, এটা ম্যালিগন্যান্ট টিউমারের ম্যাক্সিমাম এক্সট্রিম ম্যাক্সিমাম পার্সেন্ট ক্যান্সারাস হয়ে যায়। মানে ম্যালিগন্যান্ট হচ্ছে এই ক্যান্সারের একটা নাম আর কি। হ্যাঁ, আবার ম্যালিগন্যান্ট ক্যান্সারটাকে আবার মানে দুভাগে ভাগ করা হয়, একটা কার্সিনোমা, একটা সার্কোমা। কার্সিনোমাটা ম্যাক্সিমাম ছড়িয়ে যায় এবং ম্যাক্সিমাম মানুষের মানে হয়। আর যেটা সার্কোমা আছে সেটা কিন্তু খুব বিরল, রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে হয়। সেটা কোথায় হয়? ধরো রেনাল টিউবের মধ্যে হয়, আচ্ছা, হ্যাঁ, বা কোনো সরু টিউবের মধ্যে সেটা হচ্ছে। এগুলো হচ্ছে কি খুব রেয়ার, এগুলো খুব বেশি পাওয়া যায় না। কিন্তু যেটা হচ্ছে আপনার সার্কোনোমা, সেইটা হচ্ছে কি ক্যান্সার আছে। এবার আসছে সিস্টটা কি? সিস্ট হচ্ছে এ ক্লোজড সেমি মাস অফ টিস্যু ইজ কল্ড সিস্ট। সিস্টের মধ্যে থাকে এয়ার, পাস আর আদার লিকুইড সাবস্টেন্স থাকে। সিস্টটাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা ফলিকুলার সিস্ট আর একটা হচ্ছে এন্ড্রোমেটোরিয়া মাস। দুটোরই অবস্থান কিন্তু ডিম্বাশয়, ওভারিতে। আচ্ছা, ওভারিতে আছে। ডিম্বাশয়ে এন্ড্রোমেটোরিয়াস যেটা, সেটা মানে ওভারির উপরে একটা পর্দার মতন থাকে। আর যেটা ফলিকুলার সিস্ট, সেটা ছোট 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 সিস্ট থাকে। এবার ফাইব্রয়েড কি? ইউটেরাস, মানে ইউটেরাইনের মধ্যে ফুলকপির দানার মাথার ফুলের মতন ছোট 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 ভর্তি, এটা একটা মাস, এটা একটা ছোট ছোট পিণ্ড থাকে। এটা হচ্ছে যে আচ্ছা, টিউমারের থেকে ফাইব্রয়েডের সাইজগুলো কি বেশি বড় হয়? ফাইব্রয়েডের সাইজ হচ্ছে ছোট হয়, এবং ফাইব্রয়েডের যে আছে কোনো রকম ভয়ের বা ক্যান্সারের কিছু থাকে না। আচ্ছা, ঠিক আছে, এগুলো ট্রিটমেন্টে সেরে। এবারে ওভারিয়ান সিস্ট যেটা, ওভারিয়ান সিস্টের ওভারির মধ্যে অথবা ওভারির যে দেয়াল আছে সেই দেয়ালের গায়ে যে মাস থাকে, টিস্যুর মাস, সেইগুলোকে মানে হয় সারফেসের উপর, ওভারির সারফেসের উপর থাকে, না ভিতরে থাকে। এগুলোকে বলে ওভারিয়ান সিস্ট। সবই হোমিওপ্যাথিতে ভালো হয়ে যায়। এগুলোতে মানে ভয়ের কিছু থাকে না, প্রপার যদি ট্রিটমেন্ট করা যায় সুস্থ হওয়া যায়। এই যে ফাইব্রয়েড, সিস্ট বা টিউমার হোমিওপ্যাথি কিভাবে সাপোর্ট করছে? হোমিওপ্যাথি সাপোর্ট করছে বলতে, আর এর কষ্টগুলো যেমন আছে, কষ্টগুলো আগে জানতে হবে। এর কষ্ট হচ্ছে যে অ্যাবডোমিনাল পেন। এবারে
গা বমি বমি ভাব, এই সিমটমগুলো আসে। তারপরে পিরিয়ডের ইরেগুলারিটি চলে আসে, টাইমিং চেঞ্জ হয়, পিরিয়ডের টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, ব্যাক পেন হয়, ফাইব্রয়েড হোক আর ওভারিয়ান সিস্ট হোক, এগুলো থাকলে এই সিমটমগুলো চলে আসে। তারপরে ডিউরিং ইন্টারকোর্সের সময় কিন্তু তারা একটা পেইনফুল আমি পেন শুনেছি। অনুভব করে। আচ্ছা, হ্যাঁ, মানে যার হয় তিনি একটা পেন অনুভব করেন। এগুলো ট্রিটমেন্ট করলে খুব সেরে যায়। ট্রিটমেন্টের মধ্যে হোমিওপ্যাথিতে এমন একটা জিনিস যে জ্বর হয়েছে আমি প্যারাসিটামল দিলাম, ক্যালপল দিলাম, জিরোডল দিলাম, জ্বর সেরে গেল, সেটা নয়। হোমিওপ্যাথিতে পেশেন্টের যে প্রকৃতিগত যে নেচার, যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের যে ক্যারেক্টার যদি সেম হয়, তখন সেই ওষুধটাকে আমাদের সাজেস্ট করতে হয়। এইটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল থট, মূল চিন্তা হলো যে হোমিওপ্যাথিতে একটা কথাই আছে যেটা হ্যানিম্যান উনি অর্গাননের মধ্যে বলে গেছেন যে টেক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কি অসুখ নিয়ে আসলো সেটা চিকিৎসার বিষয় নয়। একটা পেশেন্টের তার প্রকৃতিগত, তার স্বভাব, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার ভালো লাগা না লাগা, ঠান্ডা কেমন লাগে, গরম কেমন লাগে, ঘাম হয় কি না, কি খেতে রুচি আছে, ঠান্ডা খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, এবং তার বংশের আর কার, তার বাবা মা বা বাবার পরিবার, কাকা ঠাকুরদা পিসি, মায়ের দিক দিয়ে মাসি দাদু মামাদের এই ধরনের কোনো অসুখ আছে কিনা, সেগুলোকে অ্যানালাইজ করে তারপরে রোগের সিমটমের নয়, রুগীর সিমটমের সঙ্গে, রুগীর চরিত্রের সঙ্গে, তার প্রকৃতিগত সিমটমের সঙ্গে ওষুধের সিমটমকে যখন আমরা মিলিয়ে সেম করব, তখন সেই ওষুধটা ইট উইল বি সাজেস্টেড অ্যান্ড ইট উইল বি কল্ড রেমেডি ফর দ্যাট ডিজিজ। আমি যেটা জানতে চাইবো, এটা কি কোনোভাবে প্রেগনেন্সি এফেক্টেড হয়? অবশ্যই হয়, আচ্ছা, অবশ্যই হয়। তার মধ্যেও কিছু কিছু দেখা যায় যে হয়তো সিস্ট আছে, প্রেগনেন্সি এসে গেছে, হ্যাঁ, তখন হোমিওপ্যাথিতে সারাবো না তার প্রেগনেন্সিতে সারাবো, তখন আমাদের মধ্যে একটা দোটানা ভাব এসে যায়। যখন এই অবস্থা হয়, কারণ যখন বাচ্চা পেটে এসে যায়, তখন অন্তত আমি, অন্য ডাক্তাররা কি করেন সেটা আমার জানা নেই আর কি, আমি তখন কিন্তু ওষুধ দেওয়া থেকে বিরত থাকি, যেহেতু প্রেগনেন্সি এসে গেছে। কেন তিনি হয়তো বাচ্চাটা চাইছেন, আর আমি ওষুধ দিলাম, তার যে ওভারিয়ান সিস্ট হয়েছে তার উপর ওষুধ দিলাম, কোনো কারণে যদি মিসক্যারেজ হয়ে যায়, তখন ডাক্তারবাবুর একটা দোষ এসে যাবে। এই ধরনের থেকে তখন আমি সাজেশন দিই যে কোনো গাইনির সঙ্গে কনসাল্ট করুন, এবং কনসাল্ট করে তার মতন আপনি চিকিৎসা করুন। আপনি বাচ্চাটাকে আগে ভূমিষ্ঠ হতে দিন, তারপরে যদি ওনারা সিস্টটা কেটে বাদ দিয়ে দেয় আলাদা, যদি সিস্ট থাকাকালীন বাচ্চা এসে যায়, তাহলে আমার কাছে আসুন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, তারপর আমি সিস্টের চিকিৎসা করব, ভালো হয়ে যাবে। এটা থেকে কোনোভাবে বাচ্চাটাও বহন করে আসে, মানে যেহেতু মাদের সিস্ট রয়েছে বা ফাইব্রয়েড রয়েছে, সেই জায়গায় কি বাচ্চাটা কোনো রকমভাবে পৃথিবীতে আসার পর কি কোনোভাবে এফেক্টেড হয়, বা কোনো রকমভাবে তাদের কোনো রকমভাবে ফাইব্রয়েড বা সিস্ট কি ভবিষ্যতে হওয়ার চান্সেস থাকে? চান্স থাকে, কারণ এটা ক্যারি করে এটা একটা জেনেটিক ব্যাপারে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, এটা ক্যারি করে। সেটা কি হোমিওপ্যাথিক সাপোর্ট পাওয়া যায় সেইভাবে? হ্যাঁ, পাওয়া যায়, হোমিওপ্যাথিতেই সুস্থ করা যায়। অনেক সময় ফলস প্রেগনেন্সি, এটাও কি কোনো কিছু দ্বারা, টিউমার বা সিস্টের দ্বারা বা ফাইব্রয়েডের দ্বারাই কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখুন, অনেক সময় মায়েরা ভাবেন যে আমার মাসিকটা বন্ধ হয়ে গেল, পেটটা ভারী ভারী লাগছে, আমার বমি বমি ভাব লাগছে, হ্যাঁ, বমিই করছে, তখন তারা ভাবতেই পারেন যে আমার হয়তো বাচ্চা এসে গেছে। সেইভাবে তারা সাবধানে থাকতে শুরু করেন। হ্যাঁ, কিন্তু দেখা যায় যদি ওভারির মধ্যে একটা মাংসের পিণ্ড যদি থাকে, তখন অটোমেটিক্যালি পেটটা একটু ভার লাগে, আর তলপেটের ভার লাগে। আর সবচাইতে বড় কথা, এই সিস্ট, ওভারিয়ান সিস্ট হওয়ার
যে লক্ষণ হলে যে লক্ষণগুলো আসে, আমি আগেই বললাম যে একটা বমি বমি ভাব আসে, হ্যাঁ, একটা বমি বমি ভাব আসে, শরীরের মধ্যে একটা ঝিমুনি ভাব আসে, একটা ব্যাক পেন হয়, হ্যাঁ। তা মায়েরা ভাবতে পারেন যেহেতু মেন্সটা বন্ধ হয়ে যায়, মেন্সটা রেগুলার হয়ে যায়, হ্যাঁ, তখন মায়েরা ভাবতেই পারেন যে আমার বাচ্চাটা হয়তো পেটের মধ্যে এসে গেছে, আমার সাবধানতা অবলম্বন করতে শুরু করেন। এবং এই অবস্থায় যদি কেউ আসেন আমার কাছে, যদি দেখা যায় তিনি সিস্ট চিকিৎসা করছেন আমার কাছে, ওভারিয়ান সিস্টের, তিনি এসে বলছেন ডাক্তারবাবু আমার মনে হচ্ছে যেন বাচ্চা এসে গেছে, বাচ্চা এসছে কিনা, তা তখন আমি তাকে বলবো আপনি আগে প্রেগনেন্সি টেস্টটা করুন, হ্যাঁ। তা প্রেগনেন্সি টেস্ট করলে যদি দেখা যায় আপনার পজিটিভ, তাহলে বাচ্চা এসছে, না হলে বাচ্চা আসেনি, ফলস প্রেগনেন্সি, ইট ইজ কল্ড ফলস প্রেগনেন্সি। মায়েরা ভাবেন কারণ সিমটমটা বাচ্চা থেকে আসে, মাথা ঘোরা, মাথা ধরা, খাওয়ার অরুচি, বমি ভাব, এদিকে মেন্সটা বন্ধ হয়ে যাওয়া, মানে সবই তো প্রেগনেন্সির সিমটমগুলো অ্যারাইজ করে এখানে। সিস্ট থাকলে সিস্টের যে ধর্ম, হ্যাঁ, আমরা যে বললাম আগে আলোচনা করলাম যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো যখন মায়ের মধ্যে দেখা দেয় তো মা স্বাভাবিকভাবে ভাবতে পারেন যে আমি আজকে মা হতে চলেছি। কিন্তু এই ভাবনাকে দূর করার জন্য প্রেগনেন্সি টেস্ট, আর প্রেগনেন্সি টেস্ট করার পর উনি বুঝতে পারবেন যে আমি মা হয়েছি কি না হয়েছি। কিছুটা আমি জানতে পারবো এখনই যে লাইফস্টাইল, অ্যালকোহল খাওয়া, স্মোক করা বা ফাস্টফুড খাওয়া, তাতেও কি কিছুটা এফেক্ট করছে এই টিউমার সিস্ট? ফাস্টফুড তো অবশ্যই বন্ধ রাখা উচিত, ফাস্টফুডটাকে বন্ধ রাখা উচিত। আর অ্যালকোহল ক্ষতি করে, তবে অ্যালকোহল ক্ষতি ম্যাক্সিমাম লিভারকে করে, হ্যাঁ। এবারে আমি যেটা খাচ্ছি আমার বাচ্চার থলির মধ্যে অ্যালকোহলটা ঢুকছে এটা কোনো, কিন্তু ঢুকছে অন্যভাবে ঢুকছে, অনেক তন্তু আছে আমাদের, সূক্ষ্ম তন্তু আছে বাচ্চার মধ্যে ঢুকতে পারে। তবে প্রেগনেন্সি মাদারদের অ্যালকোহল এড়িয়ে যাওয়া উচিত এবং ফাস্টফুডগুলো এড়িয়ে যাওয়া উচিত। এটা কি ফাইব্রয়েডকে কোনোভাবে এফেক্ট করছে? যে এত আজকাল প্রায় সময় শোনা যায় যে মেয়েদের খুব সিস্ট হচ্ছে, ফাইব্রয়েড হচ্ছে, এটা কি কোনো সময় আমাদের লাইফস্টাইলের জন্য কি কিছুটা সমস্যা দেখা দিচ্ছে? অবশ্যই সমস্যা দেখা দিচ্ছে ফাস্টফুড। আর সবচাইতে বড় কথা, ফাস্টফুডের মধ্যে আজিনামোটো বলে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়। আজিনামোটোটা কিন্তু ঘায়ে পরিণত করে, আলসারে পরিণত করে, হ্যাঁ। এইগুলো ফাস্টফুডটা বন্ধ করার। আর ফাস্টফুডটাও কি, ফাস্টফুডের উপরে যদি ময়দা কিছু থাকে, যেমন রোল, হ্যাঁ, বা চাউমিন, সব ময়দাগুলো কিন্তু ময়দা টোটালি এড়িয়ে যাওয়া উচিত। এই কারণে উচিত, আমি বলছি, যখন দেখা যায় আমাদের কোনো একটা কাগজ জুড়বো, একটু ময়দা দিয়ে আঠা তৈরি করলাম, পেস্ট করলাম, করে কাগজ জুড়লাম, ঠিক আছে, বা কাগজ কোনো জায়গায় মারলাম। এবারে ময়দা যখন আমরা খাচ্ছি, যে কোনো অবস্থায়, রান্না করা অবস্থায় খাচ্ছি, এবং তার সঙ্গে ভিতরে আমি জল খাচ্ছি, জল খেয়ে কী হয়, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ময়দাটা লেফটে যায়, ওই পেস্টিংয়ের মতো লেফটে যায়। যতক্ষণ সে লেফটে থাকে ততক্ষণ কিন্তু ওই পায়খানার প্রবলেম, পাতলা পায়খানা হওয়া, গ্যাস অ্যাসিডিটি, এবং গ্যাস অ্যাসিডিটি থেকে মাথা পুরা বা যা গ্যাস অ্যাসিডিটি যেগুলো হয়ে থাকে, গ্যাস অ্যাসিডিটি হলে যেগুলো মানুষ ভোগ করে সেগুলো ভোগ করতে হবে। প্রেগনেন্সি মাদার হোক, আর তার সিস্ট ওভারিতে থাক না থাক, ফাইব্রয়েড থাক না থাক, এগুলোকে এগুলোকে কিন্তু একটুখানি এড়িয়ে যাওয়া উচিত। বুঝতেই পারছেন তো, নিজেদের লাইফস্টাইলের ওপর কিন্তু সব কিছু ডিপেন্ড করছে। নিজেদের লাইফস্টাইলটাকে ঠিক রাখলে দেখবেন অনেক সময় রোগ থেকে কিন্তু মুক্ত থাকবেন আপনারা। আচ্ছা, যাদের ফাইব্রয়েড রয়েছে, সিস্ট রয়েছে, তাদেরকে তুমি কি বলবে? যে ফুডটা খাবে সেটা বয়েলড ফুড খাবে। মানে অনেকে খান কি ওই হাফ বয়েলড ডিম বা এই মাছ টাছ খায় কি, মানে কাঁচা মাছে সর্ষে দিয়ে করে, যেমন ইলিশ মাছগুলো ভাপা টাপা করে, হ্যাঁ, এইগুলোকে এড়িয়ে যাওয়া উচিত। মানে আমি বলতে চাইছি ফুল বয়েলড এবং প্রপার ভিটামিনযুক্ত খাবার, যে খাবার শরীরে কোনো ক্ষতি করে না সেইরকম ধরনের খাবার, এবং টাটকা সবজি এবং টাটকা ফল। এই ফল, টাটকা ফল, টাটকা সবজি, তার সঙ্গে ঝাল মশলা চড়া নয়,
নর্মাল মাছের ঝোল ভাত, চিকেনের ঝোল ভাত, মানে আর হালকা রান্না খেতে হবে আর প্রপার এক্সারসাইজ প্রপার এক্সারসাইজ করতে হবে, তাহলে মানে মানুষ সুস্থ থাকবে। সময় তো খুব কম, খুব ভালো লাগলো আজকে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম যেটা এখন ঘরে ঘরে সবারই হচ্ছে, আর সবাই আমরা ভয় পেয়ে যাই যে কি করব না করব, আমাদের কি ক্যান্সার হয়ে যাবে ফাইব্রয়েড থেকে। আশা করছি সবার প্রবলেমটা সলভ করতে পারলো, তাই তো? তুমি কি বলো? আমি বলতে চাইছি যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, সেই ফাইব্রয়েড হোক, সিস্ট হোক, মানে আর ওভারিয়ান সিস্ট হোক বা টিউমার হোক, যদি প্রপার টাইমে চিকিৎসা করা যায়, এবং আমি বলছি আমার হোমিওপ্যাথি যদি চিকিৎসা করা যায়, তাহলে একেবারে কমপ্লিটলি কিওর হতে পারেন পেশেন্টরা, কারণ ভয় পাওয়ার জায়গা নেই। আর যদি মনে করেন যে আছে তো আমার চলে যাচ্ছে, ও 2 মাসের জায়গায় নেগলেক্ট করলেই কিন্তু এগুলো খারাপ দিকে মানে এগিয়ে যায় আর কি, খারাপ দিকে এগিয়ে যায়। এগুলো প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট করা, প্রপার ওষুধের ডোজ নেওয়া, এবং ডাক্তারদের পরামর্শ থাকবে সেই পরামর্শটা টোটো মেনে চলা, তাহলে মানুষ সুস্থ সবল এবং মানসিক শান্তি নিয়ে পৃথিবীতে বাস করতে পারবে এবং আয়ুটা বাড়বে। একদমই, আয়ুটা বাড়ানোই আমাদের সবার কাম্য, সবাই সুস্থ থাকাটা আমাদের সবার কাম্য, তাই তো? যাই হোক, আমাদের খুব ভাল লাগলো তুমি আমাদের স্টুডিওতে আজকে এলে, ভীষণ ভাল লাগলো। তোমায় নমস্কার জানালাম। হ্যাঁ, নমস্কার। আজকে আমি আপনাদের অনেকটা প্রবলেম সলভ করতে পারলাম। যাদের এই ফাইব্রয়েড হয়েছে, টিউমার, সিস্ট, ভয় পাবেন না, কোনো রোগকে না বাড়াবেন না বা নেগলেক্ট করবেন না, একদম সরাসরি ডক্টরের কাছ থেকে প্রপার ট্রিটমেন্টটা নেবেন। আর যদি দেখেন যে এই ধরনের সিমটমস কিছু ফেস করছেন, ভয় পাবেন না, চলে আসবেন ডক্টরের কাছে, কারণ ডক্টরই হলো আমাদের ভগবান, আমাদের সুস্থ করার জারিয়া। তাই এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকুন লেন্স কথা লাইফস্টাইলের হেলথ।